গল্পের নাম কার মানে সেলভাম। এর অর্থ আমি গল্পের শেষে বলবো। এটা একটা তামিল ইমোশনাল ফ্যামিলি ড্রামা গল্প। এই গল্পটা একটা মধ্যবিত্ত পরিবারের গল্প। পরিচালক এই গল্পে কয়েকটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যা আমাদের প্রত্যেকটা পরিবারকে অবশ্যই দেখা দরকার। মধ্যবিত্ত পরিবারের নির্মম সত্য, লোভ আর ভালোবাসার এক অসাধারণ গল্প নিয়ে সাজানো এই সিনেমাটি। একটা বাবা কি না করে একটা পরিবারকে সুখে রাখার জন্য। একটা বাবাকে কত শত ত্যাগ করতে হয় পরিবারকে ভালো রাখতে। নিজের জীবনের সুখ শান্তি যৌবন সবকিছু বিসর্জন দেয় আমাদেরকে একটু ভালো রাখার জন্য। ছাতা হয়ে আমাদের মাথার উপর থাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, সারাটা জীবন। তবুও বাবার প্রতি আমাদের কত শত অভিযোগ। আমি রিকোয়েস্ট করবো গল্পটা শেষ পর্যন্ত দেখো। কথা দিচ্ছি গল্পটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে গল্পটা দেখে আসি। গল্পের শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই। এটাই হলো গল্পের মেন ক্যারেক্টার, যার নাম সেলভাম। সেলভাম আরবের একটা শহর শারজাতে ড্রাইভিং হয়ে কাজ করে। পরের দিশে আমরা তার একটা পরিবারকে দেখতে পাই। তার বিবির নাম শান্তি, আর এটা তার ছেলে। এদেরকে দেখে আমাদের মনে হচ্ছিল অনেকদিন হয়ে গেছে, কিন্তু সেলভাম তাদের সাথে কন্ট্যাক্ট করেনি। এদিকে কোম্পানির ম্যানেজার সেলভামকে প্রথমবার টাকা দেয়। সেলভাম বলে, এই টাকা আপনার কাছে রাখুন, আমি এখন এখানে থাকবো না, আমি এখন ইন্ডিয়াতে ফিরতে চাই, আমাকে ইন্ডিয়াতে ফেরার জন্য একটা ব্যবস্থা করুন। লোকটা বলে, এটা কখনোই সম্ভব না। তুমি কি জানো তোমাকে এখানে আনার জন্য কোম্পানি কত টাকা দিয়েছে? সমস্ত টাকা পরিশোধ করার জন্য এখানে তোমাকে কাজ করা দরকার। আর তুমি 1 মাসের মধ্যেই বাড়িতে ফিরতে চাও? তুমি এখন এখানে 2 বছর কাজ করো, তাহলেই কোম্পানি তোমাকে টিকিট দিবে ইন্ডিয়াতে ফেরার জন্য। সেলভাম বলে, 2 বছর এখানে থাকা কেমনে সম্ভব? কিন্তু লোকটা তাকে বোঝানোর চেষ্টা করে। তাকে বলে, এখানকার 1 মাসের টাকা সমান ইন্ডিয়াতে 6 মাসের টাকা। এখন তোমাকে এই চাকরি করতে হবে, অন্তত 1 বছর তোমাকে এখানেই থাকা দরকার। সেলভাম তখন তার কথায় অ্যাকসেপ্ট করে। এরপর ঘরে ফিরে তার মনকে বোঝানোর চেষ্টা করে। তার ঘরে আরো কয়েকটা লোক থাকতো। একটা লোকের ফোন দিয়ে তার বাড়িতে একটা মেসেজ দেয়। তাকে বলে, শান্তি তুমি কোনো টেনশন করবে না, আমি আজকে প্রথমবার বেতনটা হাতে পেয়েছি, কিন্তু আমি এখন এই টাকা দিয়ে মোবাইল ফোন একদম কিনবো না। আমি এই টাকা বাঁচিয়ে জড়ো করবো, আর তুমি ঠিকভাবে দেখে শুনে থাকবে। এই নম্বরে তুমি মেসেজ বা কল দিও না। এরপর গল্পটাই এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়। সেলভাম যখন তার পরিবারকে নিয়ে চেন্নাই থাকতো, তখন সে তার ছোট্ট পরিবারকে নিয়েছিল বেশ ভালো। সেলভামের পরিবার বিচের পাশে একটা বাড়িতে ভাড়াই থাকতো। বাড়ির পাশেই শান্তি একটা দোকান দিয়েছে। আর সেলভাম বড় একটা ব্যবসায়ী সম্পদের বাড়িতে ড্রাইভার হয়ে কাজ করে। সম্পদের পরিবার সেলভামকে তাদের ফ্যামিলির একজন ভাবতো। তো সম্পদ আজকে কোনো একটা কাজে বিমানবন্দরে যাবে, এজন্য সে সেলভামকে গাড়িটা বের করতে বলে। আর এখানে আরো একটা কথা হলো, সম্পদের বিবি সেলভামকে ডাকতো সেলভাম স্যার বলে। তো দেবী আর তার বাচ্চার এটাই প্ল্যান ছিল, এরা দুজন মিলে সম্পদের সাথে অন্য একটা শহরে যাবে বেড়ানোর জন্য। এজন্য সেলভামকে বলে, এটা তোমার স্যারকে এখনো বলবে না। এরপর সম্পদের বিবি দেবী সম্পদের কাছে একটা বাহানা করে, তারপর তার সাথে এয়ারপোর্টে চলে আসে। এয়ারপোর্টে আসার পর সম্পদের বিবি সম্পদকে একটা সারপ্রাইজ দেয়। তাকে বলে, আমরাও যাব তোমার সাথে। এভাবে বারবার তার কাছে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু সম্পদ তাকে ডাইরেক্ট না করে দেয়। দেবী তখন অনেক কষ্ট পায়। এরপর সেলভাম তাকে গাড়ি করে বাড়িতে নিয়ে আসে। এদিকে সেলভামের বাড়িতে বেশ কয়েকটা হুন্ডি আসে। সেলভাম আর শান্তির কাছে যখনই অতিরিক্ত টাকা থাকতো, তখনই সেই টাকা ফেলতো হুন্ডির মধ্যে। আসলে শান্তি সবসময় একটাই স্বপ্ন দেখতো, তার স্বামীর যেন একটা নিজস্ব গাড়ি থাকে, যে গাড়ির মাধ্যমে সে ক্যাব ড্রাইভারের কাজ করবে। আর শান্তির আরো একটা স্বপ্ন আছে, সে চাইতো তার নিজস্ব একটা ঘর থাকবে, যে স্বপ্নটা প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির স্বপ্ন। কিন্তু সেলভামের আলিশান জীবন একদম পছন্দ না, নর্মাল সাদামাটা জীবনকেই সে পছন্দ করে। কিন্তু শান্তি একটু বড় লোকে হয়ে জীবনযাপনের স্বপ্ন দেখতো। এমন সময় সেলভামের ছেলে তাকে একটা ট্রি হাউস দেখায় আর বলে, আমরা এরকম একটা বাড়িতে থাকবো। সেলভাম বলে, হ্যাঁ আমরা এরকম একটা বাড়িতে থাকবো, আর এরকম একটা বাড়ি করতে খুব বেশি টাকাও লাগবে না। তো সেলভামের বাড়ির সামনে ছোট্ট একটা গাছ ছিল, এজন্য সেলভাম সেই গাছের সাথে একটা বাড়ি করে তার ছেলের জন্য, মানে তার বাবা তার ছেলের জন্য বয়ে থাকা ঘরের মতো একটা ঘর তৈরি করার চেষ্টা করে। এরপর একদিন সেলভামের বোন শান্তিকে কল করে বলতেছিল, আমার মেয়েটা আজকে ম্যাচিউর হয়েছে, কালকেই আমরা একটা অনুষ্ঠান করব, তুমি কালকে ভাইকে সাথে নিয়ে অবশ্যই আসবে। আর সেলভামের বোনের বিয়েটা হয়েছে ধনী একটা ফ্যামিলিতে, যেই বিয়েটা তার ভাই দিয়েছিল। পরের দিন শান্তি আর সেলভাম অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। শান্তি তখন সিদ্ধান্ত নেয় অন্তত 5,000 টাকা গিফট করবে, কারণ এটা তো একটা সম্মানের ব্যাপার। কিন্তু সেলভাম তাকে বলতেছিল, 5,000 টাকা তো অনেক টাকা, 2,000 টাকা দিলেই কোনো সমস্যা হবে না, সে তোমার বোন হয়, সে কোনো কিছুই মনে করবে না। এভাবেই তাকে একটু বোঝানোর চেষ্টা করে, কিন্তু তবুও শান্তি তার কথা ইগনোর করে। এরপর তারা সেই ফাংশনে আসে, একসাথে সবাই মিলে ফাংশনটা এনজয় করে। একটু পর সেলভামের বোন শান্তির কাছে গিয়ে বলতেছিল, কেন তোমরা 5,000 টাকা গিফট দিয়েছো? এখন যদি এটা আমার শ্বশুর বাড়ির কেউ জানতে পারে, তাহলে একবার মনে করো তারা আমাকে কি বলবে, আমার ভাইয়েরও সম্মানটা নষ্ট হবে। এটা বলে সেই 5,000 টাকার সাথে আরো 50,000 টাকা শান্তিকে দেয়। এরপর সেই টাকা দিয়ে ভালো একটা স্বর্ণ কিনতে বলে। এগুলো কথা শুনে শান্তি অনেক কষ্ট পায়। এরপর কষ্ট ভরা ফেস নিয়ে শান্তি তার হাজবেন্ডের কাছে গিয়ে সবকিছু বলে। সেলভাম বলে, তার টাকা তাকে ফেরত দাও, আমাদের কাছে যা টাকা আছে তাই আমরা গিফট করেছি, তুমি প্লিজ ওই টাকা ফেরত দাও। আর এখানে তোমাদের আরো একটা কথা বলি, সেলভাম তার বোনের বিয়ে দেওয়ার জন্য অনেকগুলো টাকায় সে ধার নিয়েছিল। এরপর সেই ধারগুলো তার বোনকেই পরিশোধ করতে হয়েছে। এখন আরো টাকা ধার নিয়ে এই কাজটা সে কখনোই করবে না, এজন্যই তার টাকা ফেরত দেওয়ার জন্য বারবার বলতেছিল। কিন্তু শান্তি সেলভামের বোনের কথা এখনো ভুলতে পারেনি। তার বোনের কথা ডাইরেক্ট তার ইগোতে হাত করেছে, এজন্য সে ওখান থেকে বাড়িতে ফিরে তার হুন্ডিগুলো ভেঙে ফেলে। তারপর সমস্ত টাকা বের করে তার
তার ভাগ্নিকে উপহার দেয়। এটা দেখার পর সেলবামের বোন জামাই একটু ঠেস মেরে কথা বলে, তার বিবিকে বলে, দেখেছো তুমি, তোমার ভাইয়ের কাছে এতগুলো টাকা থাকা সত্ত্বেও তারা 5,000 টাকা গিফট দিয়েছে। এটা শুনে তারা আরো অনেক কষ্ট পায়। এরপর কষ্টমাখা মুখ নিয়ে তারা বাড়িতে ফিরছিল। আর বাড়িতে ফেরার পর সেলবাম বুঝতে পারে শান্তি তার সমস্ত হুন্ডি ভেঙে টাকাগুলো গিফট দিয়েছে। এমনকি তারপরেও টাকা শর্ট পড়ার জন্য তার গলায় যে গহনা ছিল সেটাও সে বেঁচে দিয়েছে। এটা জানার পর সেলবাম শান্তিকে অনেক বকতে থাকে। তাকে বলে, এত কিছু করার পরে সে আমাকে অপমান করলো, তাহলে আবারও কেন তুমি গহনা বিক্রি করেছো? এখন জানি না এতগুলো টাকা আমাদের জমা করতে কতদিন লাগবে। শান্তি বলে, যদি আমরা সম্মান চাই তাহলে আমাদের বেশি বেশি টাকা ইনকাম করা দরকার। সেলবাম বলে, আমাদের বেশি টাকার দরকার নেই, আমরা যেমনটা আছি এমনই থাকবো। তো পরের দিন সম্পদ আর দেবী সেলবামের বাড়িতে আসে। এদেরকে দেখতে পেয়ে সেলবাম আর তার বিবি অনেক খুশি হয়। সেলবাম এদেরকে সেই গাছের সাথে তৈরি করা বাড়িতে নিয়ে আসে। এই বাড়িটা দেখে এরা অনেক খুশি হয়। মানে এই বাড়ি থেকে এখানকার ভিউটা ছিল অনেক সুন্দর। এখানে তারা সবাই একসাথে গল্প করে। গল্প করতে করতে সম্পদ তার সাথে দেখা করার কারণটা বলতেছিল। আসলে সম্পদের পরিবার কয়েকদিন পর বিদেশে যাবে বেড়ানোর জন্য, এজন্যই সেলবামের বাড়িতে একবার ঘুরতে আসে। তো পরের দিকে দেখতে পাই সেলবাম তাদেরকে এয়ারপোর্টে ড্রপ করতে যাচ্ছিল। এয়ারপোর্টে আসার পর সম্পদ সেলবামকে বেশ কিছু টাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেলবাম তার বসের কাছ থেকে টাকা নিতে না করে দেয়। তাকে বলে, আপনি তো আমাকে প্রত্যেক মাসে বেতন দেন, তাহলে অতিরিক্ত টাকা দেওয়ার দরকারটা কি? তবুও সম্পদ তাকে টাকা দেওয়ার জন্য জোর করছিল, কিন্তু সেলবাম কোনোভাবেই টাকাটা হাতে নেয় না। এমন সময় শান্তি সেলবামকে কল দিয়ে বলতেছিল, তাদের ছেলে ঘর থেকে মাটিতে পড়ে অনেক জোরে ব্যথা লেগেছে, আমি এখন তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। মানে সেদিনের অনুষ্ঠানেই তো তাদের জমানো সমস্ত টাকা গিফট দিয়েছিল, এখন সেলবামের কাছেও কোনো টাকা নেই। এমনকি সম্পদের কাছ থেকে টাকা নিতেও না করেছে। সে এখন বুঝতে পারছে না কেমনে সে টাকাগুলো ম্যানেজ করবে। বাধ্য হয়ে সে তার বোনের কাছে গিয়ে তার বোন জামাইয়ের কাছ থেকে টাকাটা ধার নেয়। তার বোন জামাইও তাকে বেশ কয়েকটা কথা শুনিয়ে টাকাটা ধার দেয়। যাওয়ার সময় তার বোন জামাই তার বোনকে বলতেছিল, অনুষ্ঠানে তোমার ভাই টাকাটা গিফট করেছিল, আর এখন সেই টাকাগুলো নিয়ে যাচ্ছে। একথা শুনে সেলবাম ভেতর থেকে অনেক কষ্ট পায়, তবুও তার কষ্টগুলো চাপা দিয়ে টাকাগুলো নিয়ে আসে। এরপর তার বাচ্চার চিকিৎসা করে তাকে নিয়ে বাসায় ফিরছিল। বাসায় ফেরার পর সেই টাকার ব্যাপারে শান্তিকে বলে, এমনকি সেই টাকা নেওয়ার সময় কি হয়েছিল সবকিছু বলে। এগুলো শোনার পর শান্তি তার ভুলটা বুঝতে পারে। মানে সেদিন যে হুন্ডিগুলো ভেঙে সমস্ত টাকা গিফট দিয়েছে, এটা ছিল তার সবচেয়ে বড় একটা ভুল। সেলবাম বলে, এই টাকাটা আমি ধার নিয়েছি, এখন এই টাকাগুলো জলদি আমাকে পরিশোধ করতে হবে। শান্তি তাকে প্রশ্ন করে, কেমনে তুমি টাকাগুলো পরিশোধ করবে? তোমার স্যারটা এখন বাইরে আছে। সেলবাম বলে, তুমি কোনো টেনশন নিও না, আমি একাই সবকিছু ম্যানেজ করতে পারবো। আর তোমার তো একটা স্বপ্ন আছে, একদিন তুমি আলিশান ভাবে জীবনযাপন করবে, আর তুমি তো বলেছিলে টাকা থাকলেই সম্মান পাওয়া সম্ভব, এজন্য সেই সম্মানটা আমি অর্জন করব। পরের দিন সেলবাম তার বউকে বলতেছিল, আমি ট্যাক্সি সার্ভিসে চাকরি নিয়েছি। শান্তি বলে, কিন্তু সেই গাড়ি তো তোমার বসের গাড়ি। সেলবাম বলে, হ্যাঁ, কিন্তু এটা ছাড়া আর কোনো রাস্তা নেই, সম্পদ চার ফেরা পর্যন্ত এটা আমাকে করতে হবে। শান্তি বলে, এটা তো অনেক বড় একটা অন্যায়। সেলবাম বলে, হ্যাঁ, এটা একটা অন্যায়, কিন্তু তবুও এটা আমাকে করতেই হবে। আর এখানে আমরা জানতে পারি সম্পদের জন্য ওই গাড়ি শুধু একটা গাড়ি নয়, ওই গাড়িটা তার জন্য একটা আবেগ। তো পরের দিন থেকেই সেই গাড়িতে নম্বর প্লেট লাগিয়ে কাজ করতে আসে। প্রথম দিনে আজব 3টা লোক গাড়িতে ওঠে। সেলবাম সেই 3জনের সাথে একটু কথা বলে। এরা 3জন একটা হলে যাচ্ছে সিনেমা দেখতে, আর সেটাও একদম কম টিকিটের মাধ্যমে। সেলবাম তখন একটু শখ খেয়ে বলতেছিল, টিকিটের দাম এত কম? লোকটা বলে, আমরা তো ছোট্ট একটা ট্রিক্স ব্যবহার করি, আর এরকম ট্রিক্স ব্যবহার করে প্রত্যেক মিনিটে 200 টাকা ইনকাম করি। তুমি কি এই ট্রিক্সটা শিখতে চাও? তাহলে জলদি তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বের করো, এরপর অ্যাকাউন্টের নম্বরে 10 বার চাপ দাও। এভাবেই তার সাথে কথা বলে তাকে ব্যস্ত করে টাকা না দিয়ে গাড়ি থেকে নেমে আসে। সেলবাম তখন ভিতর থেকে অনেক কষ্ট পায়, কারণ এটাই ছিল তার প্রথম কাস্টমার। বাড়িতে ফেরার পর যখন সে টেনশনে ছিল, শান্তি তখন তার টেনশন থেকে প্রশ্ন করে, কি হয়েছে তোমার? সেলবামের সাথে তখন যা ঘটেছে সবকিছু শান্তিকে বলে। শান্তি বলে, সুষ্টাই তোমাকে নিষেধ করতেছে গাড়িটা না চালানোর জন্য, কারণ এটা বড় একটা অন্যায় করতেছে। সেলবাম তখন ব্যাপারটা ইগনোর করে। তো সকাল হবার পর সেলবাম কাজ করার জন্য বের হয়। শান্তি তখন প্রশ্ন করে, তুমি কি আবারও গাড়ি বের করবে? সেলবাম বলে, আজকেও যদি ধোকা খাই তাহলে আমি বুঝতে পারবো ষষ্ঠ আমাকে থামতে বলতেছে। এটা বলে সে বাড়ি থেকে গাড়িটা বের করে নিয়ে আসে। এরপর আজকে সে একটা হিরোইনকে গাড়িতে তোলে। পুরো রাস্তা ভর মেয়েটা শুধু কান্নাই করতেছিল। মেয়েটার কান্না দেখে সেলবাম একটু ভয় পায়, ভাবে মেয়েটার জন্য সে যদি একটা সমস্যায় পড়ে তাহলে কি করবে। অনেকটা অপেক্ষার পর মেয়েটা সেলবামকে বলতেছিল, তুমি আমাকে যেখান থেকে পিক করেছো ওখানেই ড্রপ করে দাও। এরপর সেলবাম তাকে ড্রপ করে দেওয়ার জন্য মেয়েটাকে বেশ কিছু টাকা দেয়। তারপর সেলবাম গাড়িতে 2টা লোককে তোলে। এদের মধ্যে একজন ইন্স্যুরেন্সের চাকরি করে, আরেকজন বড় একটা ব্যবসায়ী। আসলে ইন্স্যুরেন্সের চাকরি করা লোকটা ব্যবসায়ীকে ইন্স্যুরেন্স সম্পর্কে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বোঝানোর চেষ্টা করে সে মারা যাবার পর তার পরিবার কত টাকা পেতে পারে, আর তার পরিবারের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল থাকবে। এরপর লোকটা হিসাব করে ইন টোটাল একটা টাকার পরিমাণ বলে। সে মারা যাবার পর ব্যাংক থেকে পাবে প্রায় 5 কোটি টাকা, যে টাকা শুধু তার পরিবারে ব্যবহার করতে পারবে। এটা শুনে সেলবামও পুরোপুরি একটা শক খায়। আসলে সেলবামের ইন্স্যুরেন্স সম্পর্কে কোনো আইডিয়া নেই। এরপর ইন্স্যুরেন্সে কাজ করা লোকটা ব্যবসায়ীকে বেশ কয়েকটা মানুষের উদাহরণ দেয়। মানে অসংখ্য লোক ফানিভাবে মারা গেছে, কারো মাথার উপর ডাব পড়ে মারা গেছে, কেউ আবার পানিতে পড়ে মারা গেছে। আসলে মানুষের মৃত্যু যে কোনো সময় হতে পারে, এজন্যই প্রথম থেকে তৈরি থাকা ইম্পর্টেন্ট, তাহলে আমাদের পরিবার সেফ থাকবে। লোকটা ওই ব্যবসায়ীকে এত ভয় দেখায় যে লোকটা গাড়ি থেকে নামার পরেও রাস্তা দিয়ে যাওয়ার সময় ভয় পাচ্ছে। কিন্তু এগুলো কথা আবার সেলবাম মনোযোগ দিয়ে শুনতেছিল। সে প্রথমবারই বুঝতে পারে ইন্স্যুরেন্স লাইফ কতটা জরুরি। এরপর সে নিজেই ইন্স্যুরেন্সের
লোকের সাথে কথা বলে। সেও বলে সে একটা ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট খুলবে। এরপর তারা চায়ের দোকানে এসে আলাপ করছিল। লোকটা সেলভামকে বলতেছিল, আমি যদি তোমাকে 2000 টাকা দেই তাহলে তুমি কি করবে? সেলভাম বলে, প্রথমে সেই টাকাটা আমি সেভিং করব। লোকটা বলে, তুমি কিভাবে সেভিং করবে এটা আমি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি তুমি 2000 টাকা কেমনে খরচ করবে। সেলভাম বলে, কয়েকদিন পরেই দেওয়ালে আসবে, এজন্য পুরো পরিবারকে নতুন একটা কাপড় কিনে দিব। ওই লোকটা বলে, এখনই আমার সাথে যেই লোকটাকে দেখেছো ওই লোকটার এখনো ঋণ আছে 2 কোটি টাকা। এটা শোনার পর সেলভাম পুরোপুরি একটা শক খায়, ভাবে এতগুলো টাকা ঋণ থাকা সত্ত্বেও লোকটা হাসি খুশি হয়ে কেমনে চলতেছে। লোকটা বলে, দুনিয়ার সমস্ত লোক একই রকম, এতগুলো টাকা ধার করেও হাসি মাখা মুখ নিয়ে ঠিকঠাক চলতেছে। বেশি টাকা অর্জন করার জন্য বেশি বেশি পরিশ্রমের দরকার নেই, দরকার শুধু বেশি বেশি ধার নেওয়া। ওই লোকটাই এমন করে চলাচল করে যেন তাকে দেখে মনে হয় সে বড় একটা ব্যবসায়ী। এজন্যই সমস্ত ব্যাংক লোকটাকে টাকা ধার দেয়। একটা মানুষ যখন নিজেকে সবার সামনে ধনী আর সফল দেখায় তাহলে মানুষ তাকে বিশ্বাস করে সহজেই টাকা দেয়। এগুলো কথা শুনে সেলভামের চিন্তা ভাবনা পাল্টে যায়। সেলভাম মনে করে সেও যদি ধনীদের মতো করে চলাচল করে তাহলে সমস্ত মানুষ তাকে ভরসা করবে, এমনকি প্রয়োজনে সহজেই টাকা পয়সা ধার পাবে। ধনীদের মতো করে যদি জীবনযাপন করে তাহলে টাকা পয়সায় একাকাই তার বাড়িতে আসবে। ঠিক করে আজকে থেকেই সে ধনীদের মতো করে চলাচল করবে। এজন্য সে তার পরিবারকে নিয়ে একটা 5 স্টার হোটেলে আসে খাওয়ার জন্য। শান্তি তার স্বামীর ভিতর এরকম একটা পরিবর্তন দেখে অনেক ভয় পায়। এরপর খাবার খেয়ে বিল হয় 4000 টাকা। এতগুলো টাকা বিল দেখে শান্তি পুরোপুরি একটা শক খায়, ভাবে যে মানুষটা সবসময় টাকা খরচ করতে ভয় পেত আজকে সেই মানুষটা কেমনে এতগুলো টাকা খরচ করতেছে। সে বলতেছিল, এতগুলো টাকা ইনকাম করতে তো আমাদের 1 সপ্তাহ লাগবে, এখন যদি এভাবে আমরা খরচ করতে থাকি তাহলে তুমি তোমার বোনকে 10,000 টাকা কেমনে দিবে? সেলভাম বলে, তুমি ঠিক বলেছ, ধার পরিশোধ করার জন্য ধার নেওয়া অবশ্যই দরকার। এটা বলে সে তার পরিবারকে নিয়ে বাড়িতে আসে। তো একদিন সেলভামের গাড়িতে রেল স্টেটের একটা লোক ওঠে। লোকটা ফোনে কারোর সাথে একটা বাড়ি বেচার জন্য কথা বলতেছে। তো সেলভামের বিবিধ একটা স্বপ্ন ছিল সে একটা বাড়ি কিনবে। এজন্য সেলভাম সেই লোকের সাথে বাড়ি কেনার ব্যাপারে কথা বলে, কোন বাড়ি কয় টাকা আর কোথায় বাড়ি কিনলে কম টাকায় পাওয়া সম্ভব, এমনকি কোন জমি শতক প্রতি কয় টাকা। এর সবকিছু জানার পর বাড়িতে ফিরে সে তার বউ শান্তিকে বলে, আমি একটা জমি দেখেছি, জমিটা অনেক সুন্দর, আমাদের এখন শুধু 50,000 টাকা পে করা দরকার, এখন তো আমাদের কাছে শুধু 15,000 টাকা আছে। তার বউকে বলে, বাকি টাকা ম্যানেজ করতে আমরা অনেক পরিশ্রম করব। এরপর থেকে সবসময় সে কাজ করতে থাকে। ভোর 3টায় সে ঘুম থেকে উঠে গাড়ি বের করে, তারপর সারাদিন গাড়ি চালানোর পর রাত 11টার সময় বাসায় ফিরে। এভাবে চলতে চলতে সে তার পরিবারকে আর সময় দেয় না। সেলভামের পরিবার সেলভামকে অনেক মিস করে। শান্তি সবসময় শুধু সেলভামের কথা ভেবেই দিনরাত পার করে। এর মধ্যেই সেলভাম একদিন ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে পারে সেই ক্রেডিট কার্ড দিয়ে সবকিছু কিনতে পারবে। আসলে সেলভামের বাইরের দুনিয়া সম্পর্কে খুব একটা আইডিয়া নেই। যখন থেকে সে ক্যাব ড্রাইভার হয়ে কাজ করতেছে ওই টাইম থেকেই সে আস্তে আস্তে দুনিয়া সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। একদিন সে ক্রেডিট কার্ড দিয়ে বড় একটা টিভি কিনে বাড়িতে নিয়ে আসে। টিভিটা দেখে তার বাচ্চার বউ অনেক খুশি হয়। ওই রাতেই সে অনলাইন থেকে বেশ কিছু খাবারও অর্ডার দেয়। মানে সে বুঝতেই পারছে না তার ধারগুলো দিন দিন বাড়তেই চলেছে। ছোটখাটো প্রত্যেকটা ব্যাপারে সে ক্রেডিট কার্ড ব্যবহার করে, কিন্তু সে সবসময় থাকে একদম নর্মাল ভাবে একদিন সে টাকা ইনকাম করে সব টাকাই পরিশোধ করবে। তো একদিন সেলভামের দেখা হয় একটা ম্যানেজারের সাথে, যে ম্যানেজারটা কাজ করে আরবের শারজা শহরে, মানে যে লোকটাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। লোকটা এখন শারজাতেই যাচ্ছিল। ওই লোকের কাছ থেকেই সেলভাম জানতে পারে ভারতের লোকেরা শারজাতে কাজ করে 6 গুণ টাকায় ইনকাম করতে পারবে। কেউ যদি ভালো করে মেহনত করতে পারে তাহলে সে কয়েক মাসের মধ্যেই লাখ লাখ টাকায় ইনকাম করতে পারবে। এগুলো কথা শুনে সেলভামও বিদেশ যাওয়ার একটা স্বপ্ন দেখে। সে মনে করতেছিল এই কাজ করেই তার সমস্ত ঋণগুলো পরিশোধ করতে পারবে। একদিন সেলভাম শান্তিকে শপিং করার জন্য বের হয়ে মার্কেটে আসতে বলে। শান্তি শপিং করে অনেকটা সময় ধরে মার্কেটের পাশে অপেক্ষা করছিল, কিন্তু সেলভাম সময় বাঁচানোর জন্য আর বেশি বেশি টাকা ইনকাম করার জন্য অনেকগুলো প্যাসেঞ্জার নিয়ে সেখানে আসে। কিন্তু এতগুলো প্যাসেঞ্জার দেখতে পেয়ে শান্তি আর তার বাচ্চাও অনেক রাগ করে। সেলভাম একবারও ভেবে দেখে না এটা তার মালিকের গাড়ি। তো এরপর তাদেরকে নিয়ে বাড়িতে আসে। এরপর রাতে সে ঘুমানোর সময় শান্তিকে বলতেছিল, কালকে শারজা থেকে অনেক বড় একটা লোক আসবে, কাল তাকে আমি পুরো শহরটা ঘুরে দেখাবো আর সে আমাকে 5,000 টাকা দিবে। এমনকি তার যদি আমার গাড়ি চালানো পছন্দ হয় তাহলে সে আমাকে শারজাতে নিয়ে গিয়ে একটা কাজের ব্যবস্থা করবে, আর আমি যদি সেখানে 2 বছর কাজ করতে পারি তাহলে আমাদের জীবনটা একবারে গোছাতে পারবো। এটা শুনে শান্তি পুরোপুরি একটা শক খায়, ভাবে 2 বছর তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো, আর তুমি বা আমাকে ফেলে কেমনে থাকবে। সেলভাম বলে, টাকার জন্য সবকিছু করা দরকার, এখন যদি আমি 2 বছর কাজ করি তাহলে আমরা 2 বছর টেনশন ছাড়া থাকতে পারবো, আমাদের জীবনটা একবারে সেটেল করতে পারবো। তো পরের দিন শান্তির বাচ্চার স্কুলে ছোট্ট একটা ফাংশন হচ্ছিল। সেলভাম তাকে কথা দিয়েছিল ফাংশনে ঠিক সময় পৌঁছাবে, কিন্তু সেদিনে তো শারজার লোকটা তার গাড়ি করে ঘুরতেছিল, এজন্য ব্যস্ত থাকার জন্য স্কুলে সে আসতে পারে না। তার ছেলে তখন তার বাবার জন্য অনেক কষ্ট পায়, কিন্তু তারপর সেলভাম তার পরিবারের সাথে দেখা করে সবকিছু ঠিকঠাক করে নেয়। এরপর সেলভাম তার পরিবার কিনে সেই জমিটা কিনতে আসে। শান্তি মনে মনে ভাবতেছিল তার কাছে 25,000 টাকা আছে, কিন্তু সেলভাম তার থেকে অনেক বড় একটা জমি কিনতেছিল, মানে অনেক বড় জমি কেনার জন্য 50,000 টাকা বায়না দেয়, যেখানে তার স্বপ্নের বাড়িটা নির্মাণ করবে। শান্তি প্রশ্ন করে, বাকি টাকা তুমি কই পেলে? সেলভাম বলে, সুদে কিছু টাকা ধার নিয়েছিলাম। এটা শুনে শান্তি তার উপর অনেক রাগ করে। সে তাকে মনে করায় তারা অনেক বড় একটা ঋণের মধ্যে আছে, তবুও তার উপর সেলভাম আরো টাকা ধার নিয়েছে। এখন এতগুলো টাকা কেমনে পরিশোধ করবে? তো যাই হোক, সেলভাম অগ্রিম টাকা দিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে ফেরার পর সেলভাম শান্তিকে বলতেছিল, আমি যে করে হোক ধারগুলো পরিশোধ করব, প্লিজ এগুলো নিয়ে কখনোই তুমি
টেনশন করবে না। আর তুমি তো বলেছিলে তোমার অনেক সুন্দর একটা জীবন চাই, তোমার স্বপ্ন তুমি আলিশান ভাবে বসবাস করবে। এই সমস্ত কথাই তো তুমি আমার মাথায় ঢুকে দিয়েছো। এখন এই সবকিছু আমি করতেছি আমার পরিবারকে ভালো রাখার জন্য। স্বপ্ন তো তুমি আমাকে দেখিয়েছিলে, কিন্তু এখন কেন তুমি আমাকে থামানোর চেষ্টা করছো? এটা বলে তাদেরকে বাস্তবে নেমে দিয়ে অন্য একটা টিপে আসে। শান্তি তার স্বামীর এত এত পরিবর্তন দেখে ভীষণ কষ্ট পায়, আর এরপর সে তার ভুলটা বুঝতে পারে। ভাবে আগে আমরা যেমন ছিলাম ওটাই ঠিক ছিল। এমনকি শান্তি তার আগের স্বামীকে অসম্ভব মিস করছিল। সুন্দর একটা জীবন আর তাদের সুন্দর একটা সংসার নিয়েছিল বেশ ভালো। এখন সে তার স্বামীকে যখন তখন দেখতে পায় না, এমনকি তার স্বামী তাদেরকে আর ঠিক মতো সময় দেয় না, আর সাথে এতগুলো টাকা ধার নিয়েছে। সামনের দিনগুলোতে কি করবে এটা ভেবে সে অনেক টেনশন করে। একদিন রাতে সেলবামের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়। এর ফলে সেলবামের কোনো ক্ষতি হয় না, কিন্তু তার গাড়িটার বড় একটা ক্ষতি হয়। তো পরের দিন সকালে সেলবাম শান্তিকে সবকিছু বলে। কাল গাড়ি করে ফেরার সময় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন সেই গাড়িটা ঠিক করার জন্য 1.5 লাখ টাকা লাগবে। এটা শুনে শান্তির মাথায় আকাশ ভেঙে পড়ে। সেলবামকে প্রশ্ন করে এতগুলো টাকা আমরা কই পাবো? সেলবাম বলে আবারও ধার করে গাড়িটা ঠিক করা দরকার। শান্তি বলে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম এগুলো বাদ দাও, এখন দেখো 10,000 টাকা থেকে কই গেছে। এরপর সেলবাম তার সমস্ত লজ্জা ফেলে তার বোন জামাইয়ের বাড়িতে আসে। তারপর তার কাছ থেকে টাকাগুলো ধার নেয়। তার বোন জামাইও টাকা ধার দেওয়ার আগে বেশ কিছু কথা শোনায়। সেলবাম সমস্ত কথা হজম করে টাকা নিয়ে বের হয়ে আসে। এরপর সেই টাকা দিয়ে গাড়িটা ঠিক করে সম্পদের বাড়িতে আসে। গাড়িটা রাখার পরে সে জানতে পারে সম্পদ বিদেশ থেকে বাড়িতে এসেছে। এরপর সেলবাম সম্পদের সাথে দেখা করার পর অনেক বড় একটা ঝটকা খায়। এরপর ক্যামেরা যখন আস্তে আস্তে এদিকে আনে, আমরা দেখতে পাই দেবীর ছবিতে মালা পরানো, মানে সম্পদের বউ দেবী মারা গেছে। আসলে সম্পদ তার বউকে নিয়ে বিদেশে এজন্যই গিয়েছিল যেন তার বউকে চিকিৎসা করে সুস্থ করতে পারে, কারণ দেবীর বড় একটা অসুখ হয়েছিল, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এটা জানার পর সেলবাম পুরোপুরি একটা শক খায়। তার চোখ থেকে দেবীর জন্য অজরে পানি পড়তে থাকে। এরপর সম্পদ তাকে 6 মাসের বেতনের টাকা দেয়, কারণ 6 মাস সে বাড়িতেই বসে থাকবে। কিন্তু সেলবামের বিবেক সেই টাকাটা স্পর্শ করে না। যেই মানুষটা টাকার জন্য কত কি করতেছে, টাকার প্রতি তার হাজারো লোভ লালসা, আজকে সেই মানুষটাই এতগুলো টাকা পেয়েও ফেলে আসে। এরপর সে বাড়িতে ফিরে তার বিবিকে সবকিছু বলে। তার বিবি তখন দেবীর জন্য অনেক কষ্ট পায়। তো সময়ের সাথে সাথে সেলবামের টাকাগুলো দিন দিন বাড়তেই চলেছে, কিন্তু সেলবাম কারো টাকায় পরিশোধ করতে পারে না। আস্তে আস্তে পাওনাদার ব্যাংকের লোক, এমনকি তার বোন জামাইও টাকা নেওয়ার জন্য প্রেসার দেয়। সেলবামের কাছে কারো টাকায় পরিশোধ করার কোনো রাস্তা নেই। এজন্য সে সবসময় মানুষের কাছ থেকে লুকে থাকার চেষ্টা করে, এমনকি সবার সাথেই সে কন্ট্যাক্ট করা বন্ধ করে দেয়। তার সময়টা সময়ের সাথে সাথে এতটাই খারাপ হয়, সে তার বউকে দিনের পর দিন মিথ্যা মিথ্যা গল্প শোনায়। আর যখনই পাওনাদার তার বাড়িতে আসে টাকা নেওয়ার জন্য, তখনই সেলবাম শান্তিকে বলতে বলে সেলবাম বাড়িতে নেই। শান্তিও বাধ্য হয়ে লোকদেরকে একের পর এক মিথ্যা গল্প শোনায়। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা দিন। সেলবামের ধারগুলো দিনের পর দিন বাড়তেই চলেছে। এর মধ্যেই সেলবামের দেখা হয় পাসপোর্ট তৈরি করা লোকের সাথে। সেলবাম লোকটাকে টাকা দেয় জলদি একটা পাসপোর্ট করার জন্য। পাসপোর্ট হাতে পাওয়ার পর সেলবাম শান্তিকে বিদেশ যাওয়ার ব্যাপারে সবকিছু বলে। শারজায় সে একটা চাকরি পেয়েছে, ওখানে সে যদি 2 বছর কাজ করতে পারে তাহলে আমাদের সমস্ত দেনা পাওনা পরিশোধ করতে পারবো। এরপরে সেলবাম তার দেশ থেকে এখানে আসে কাজ করার জন্য। দৃশ্যটাই এখান থেকে বর্তমানে আসে। দেখতে দেখতে কেটে যায় 1টা বছর। ওই ম্যানেজার সেলবামের কাছে গিয়ে বলতেছিল, আমাদের বস তোমার কাছে অনেক খুশি, এজন্য সে তোমাকে একটা মোবাইল ফোন গিফট দিয়েছে। কিন্তু সেলবাম সেই ফোন নিতে ডাইরেক্ট না করে বলে, এই ফোন যদি আমার হাতে আসে তাহলে দুনিয়া সম্পর্কে আরো কিছু জানতে পারবো, এরপর আরো খারাপ জিনিসের প্রতি একটা অভ্যাস হবে। এরপর সে ম্যানেজারকে রিকোয়েস্ট করে বলতেছিল, আমি এখন ইন্ডিয়াতে ফিরতে চাই, আমার যতগুলো টাকা পয়সা কোম্পানি বহন করেছে আমি সেই সমস্ত টাকা পয়সা পরিশোধ করব। কিন্তু সেই লোকটা সেলবামকে বোঝানোর চেষ্টা করে, আরো 1টা বছর তুমি এখানে থাকো, বস তোমাকে অনেক পছন্দ করে আর তোমার কাজেও সে অনেক খুশি, তুমি চাইলে তোমার বেতনটাও বাড়াতে পারবো। কিন্তু সেলবাম সিদ্ধান্ত নিয়েছে সে ইন্ডিয়াতে ফিরবে, এমনকি সেই ইন্ডিয়াতে ফেরার জন্য টিকিটও বুক করেছে। এই জন্য সেই ম্যানেজার বসের সাথে কথা বলে অনেক কষ্ট করে সেলবামের পাসপোর্ট ফিরে দেয়। আসলে সেই ম্যানেজারও অনেক বছর ধরে এখানে কাজ করতেছে, বছরে সে শুধু একবারই ছুটি পায় ইন্ডিয়াতে যাওয়ার জন্য, এজন্য তারও এখানে কাজ করতে একদম বিরক্ত লাগে। সেলবাম চলে যাওয়ার আগে শেষবার তার রুমমেটের সাথে কথা বলে, তাদের সাথে 1টা বছরের জার্নিটা ছিল বেশ ভালো, এজন্য সবাইকেই সে ধন্যবাদ দেয়। তো ইন্ডিয়াতে ফেরার পর প্রথমেই তার বোন জামাইয়ের সমস্ত টাকা ফেরত দেয়। এরপর সে একটা ট্যাক্সি করে বাড়িতে আসে। সেলবাম সারা জীবন ট্যাক্সি চালিয়ে টাকা ইনকাম করেছে, সে জানে একটা ট্যাক্সি ড্রাইভারের জীবনগুলো কেমনে কাটে, এজন্য সেই ট্যাক্সি ড্রাইভারকে অতিরিক্ত বেশ কিছু টাকা দেয়। আর লোকটাকে বলে, তুমি ড্রাইভিং করে যত টাকা ইনকাম করো ওই টাকার মধ্যেই নিজের সমস্ত চাওয়া পাওয়া সীমাবদ্ধ রাখো। একটা মানুষের অদল টাকা পয়সা থাকলেই জীবন সুন্দর হয় না, মানুষের জীবনে লোভই সবকিছু ধ্বংস করে দেয়। যখন তুমি সবকিছু অল্প দিয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা শিখবে তখনই তোমার জীবনটা হবে পরিপূর্ণ। এরপর সেলবাম তার বাড়িতে আসে। 1 বছর পর শান্তিকে কাছ থেকে দেখতে পেয়ে সে অনেক খুশি হয়। এরপর তাকে হাত করে হাউমাউ করে কান্না করছিল। পরের দিন সম্পদ সেলবামের বাড়িতে আসে তার সাথে কথা বলতে। আসলে সম্পদ তার মেয়েকে নিয়ে ঘুরতে যাবে অন্য একটা দেশে। সেলবাম তখন তার অতীতের ভুলের কথা সম্পদকে বলে, আমি এটা প্রথমেই জানতে পেরেছিলাম, কিন্তু ভেবেছি তোমার হয়তো টাকার দরকার এজন্য গাড়িটা ব্যবহার করতেছ, এজন্য তোমাকে আমি কিছুই বলিনি, আর আমি তোমাকে পুরোপুরি ভরসা করতাম। সেলবাম তার মালিকের ভরসা আর ভালোবাসা দেখে অনেক খুশি হয়। সে ভাবতেছিল সত্যিকারের স্বপ্ন আর ভালোবাসা টিকে থাকে ভরসার উপর। এরপর সম্পদের সেই গাড়িটা সেলবামকে একবারে দেয়, কিন্তু সেলবাম তার প্রতি কৃতজ্ঞ হয়ে গাড়ি নিতে না করে দেয়। সম্পদ তখন সেলবামকে বলে, এটা ছিল তার বিবির শেষ ইচ্ছা, দেবী চাচ্ছিল এই গাড়িটা তুমি ব্যবহার
ব্যবহার করো, কারণ সে তোমাকে পরিবারের একজন ভাবতো। এজন্য দেবী শেষ ইচ্ছাকে সম্মান করে গাড়ির চাবিটা হাতে নেয়। এরপর সম্পদ তার মেয়েকে নিয়ে ওখান থেকে চলে আসে, আর সেলভাম ঠিক করে ইমানদারের সাথে সে পরিশ্রম করে সংসার চালাবে। কিন্তু এবার তার মনে কোনো লোভ নেই, এমনকি তার বড়লোকে জীবনযাপন করার ইচ্ছাও নেই। তো কার মানে সেলভাম অর্থ হলো টাকার পিছনে ছুটতে গিয়ে মানুষের নৈতিকতা ও শান্তির পতন। আর কার মানে সেলভাম সিনেমার গল্পটা আমাদের সমাজের পরিচিত আয়না, যেখানে মধ্যবিত্ত জীবনের হাসি কান্না, বেঁচে থাকার লড়াই আর লোভের নিষ্ঠুর পরিণতি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছে। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সেলভামের প্রতিটি পদক্ষেপ আমাদের মনে করে দেয় অতিরিক্ত চাওয়া পাওয়া মোহ কিভাবে মানুষের শান্তি কেড়ে নেয়। পরিবারকে একটু ভালো রাখার তাগিদে সমাজের চোখে বড় হওয়ার ইগোতে পড়ে সেলভাম যখন ধার দেনা আর লোভের চক্রে জড়িয়ে পড়েছিল, তখন তার সাজানো সংসারটাই একসময় অশান্তির আগুনে পুড়তে বসে। অথচ দিন শেষে জীবনকে সুন্দর করার জন্য পাহাড় সমান অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় আত্মতৃপ্তি, সততা আর প্রিয় মানুষের সাথে মিলেমিশে বেঁচে থাকার মানসিকতা।